সাহসী এবং সত্য বক্তব্য অনেকেই বুঝে কিন্তু পেশ করতে পারে না, কিন্তু ডক্টর মনির সেটা পারে। তো তাকে ধন্যবাদ জানাই যে সে এসপেডকে এসপেডই বলে, কোদালকে কোদালই বলে। এবং এইটি বলা উচিত আসলে যে রাজনীতিতে যদি সত্য কথা বলা না হয় তাহলে কিন্তু আসলে ওই মিথ্যাটাই প্রতিষ্ঠিত হয়ে যায়, আলটিমেটলি দেশ এবং জাতির ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়। সেই জন্য এই ক্ষুদ্র ব্যক্তির স্বার্থ কথা বিবেচনা না করে জাতীয় স্বার্থে এবং দেশের স্বার্থেই আমাদের কথা বলা উচিত, যেটা এই বিএনপি প্রেসিডেন্ট জিয়ারই স্লোগান ছিল যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু সেটা তো আসলে পরিচর্যা হয় না। এখানে একটা বন্দনা তন্ত্র চলে, কে কারে বন্দনা করতে পারবে, কার চেয়ে কে চাটুকর, কার চেয়ে বেশি দলদাস, সেইটার একটা প্রতিযোগিতা চলে। ডক্টর কাজী মনিরুজ্জামান এই থেকে একটু আলাদা। যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং এটা প্রয়োজন ছিল, জন আকাঙ্ক্ষা ছিল। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায় তিনটি। একটি হলো আমাদের রাজনৈতিক দলগুলোর কালচার, রাজনৈতিক দলগুলোর যে দুর্বৃত্তায়ন এবং নিম্ন সংস্কৃতি, যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারেনি। তাদের নিয়ন্ত্রণে এবং কর্তৃত্বে যদি নির্বাচন হয় সেই নির্বাচন সঠিক এবং সুষ্ঠু হয়, সেই নির্বাচন পার্টিসিপেটরি হয়। আপনার এখন পর্যন্ত যে এই 12টা নির্বাচন, এই 12টার 8টা নির্বাচন হয়েছে দলীয় সরকার আন্ডারে এবং প্রত্যেক বেলায় সেই দলই ক্ষমতায় আসছে, অর্থাৎ সেই নির্বাচন রিগড হয়েছে, সেই নির্বাচন পাতানো হয়েছে, জনগণ ভোট দিতে পারে নাই। আর 4টা নির্বাচন কিছু কন্ট্রোভার্সি থাকলেও প্রতিবার সরকার পরিবর্তন হয়েছে। তার মানে হলো আমাদের এই রাজনৈতিক দলগুলা যাদের নিয়ন্ত্রণে এবং কর্তৃত্বে নির্বাচন হয়েছে তারা প্রমাণ করেছে তারা সুষ্ঠু নির্বাচন কন্ডাক্ট করতে পারে না, যেটা উন্নত বিশ্ব থেকে আলাদা। উন্নত বিশ্বে যে দল সরকার পরিচালনা করে তারাই নির্বাচন পরিচালনা করে। তারা যখন তফসিল ঘোষণা হয় তখন তাদের চরিত্র হয়ে যায় এক ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের, এবং তারা শুধু রুটিন কাজ করে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমাদের দেশে কোনো রাজনৈতিক দল এইটা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। তাহলে সবচেয়ে বড় বাধা হলো যে রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচন করতে পারে না, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন ছিল। সেই অন্তর্বর্তীকালীন সরকার এখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট আবার সেটা ফেরত আসছে, আগামী নির্বাচন থেকে সেটা কার্যকরী হবে। আর একটা বড় বাধা হলো যে প্রথম অন-11 মঈন আহমেদের যে অন-11, সেই অন-11-এর সেই সময়ের যে নির্বাচন কমিশন ছিল সেইটাও একটা স্বৈরতান্ত্রিকতা মনমানসিকতা পোষণ করতো, এবং তারা একটা বিধান এখানে ইন্ট্রোডিউস করেছে যে স্বতন্ত্র প্রার্থীদের জন্য 1% ভোটের একটা বিধান। আপনার নির্বাচনে আইনে আছে ভোটাররা ভোট দেবে গোপন কক্ষে, তার প্রতিনিধি নির্বাচন করবে। আর এখানে স্বতন্ত্র প্রার্থী হলে তার 1% ভোটারদের কনসার্ন কনস্টিটিউয়েন্সির 1% ভোটার, অর্থাৎ যদি 4 লক্ষ ভোটার হয় তাহলে 4000 মানুষের সিগনেচার আগেই দিতে হবে, আগে সমর্থন ব্যক্ত করতে হবে। তো তাহলে ওই আইনের এটা বরখেলাপ যে গোপন ভোটে গোপন কক্ষে সে ভোট দেবে। আমাদের কারা সংসদ নির্বাচন করতে পারবে কি পারবে না সেইটা সংবিধানের আর্টিকেল 66-এ বলা আছে। কেউ যদি 25 বছর অ্যাটেইন করে, সে যদি পাগল না হয় এবং সে যদি ব্যাংক্রাফট না হয়, সে তাহলে সংসদ নির্বাচন করতে পারবে। জনগণ তাকে ভোট দেবে কি দেবে না সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। যদি সে একটা নির্দিষ্ট পার্সেন্টেজের কম ভোট পায় তাহলে সে যে জামানত রেখেছে সেই জামানত বাজেয়াপ্ত হবে, এইটা তার পেনাল্টি। তো আপনি রাজনৈতিক দলগুলা যদি নমিনেশন দেয় সেখানে এইটার প্রয়োজন নাই, তো এটা তো বৈষম্যমূলক। 5ই আগস্টের পরে এই বিধান তো থাকতে পারে না, এবং এই বিধানের কারণে কিন্তু এই আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র সৃষ্টি হয়েছে। তুমি যদি আমার মতো না চলো, আমার যদি দাসত্ব বরণ না করো, আমি তোমাকে নমিনেশন দেবো না। তুমি পারলে ইয়ে করো, তুমি ইন্ডিপেন্ডেন্ট করো বা অন্য দিক দিয়ে করো। ইন্ডিপেন্ডেন্ট করলে তখন করে কি, আবার ওই রাজনৈতিক প্রভাব বিস্তার করে র্যান্ডম চেক করে। র্যান্ডম চেক করে মনে করেন 4000 জনের তালিকা দিল, একজনের ভোট দিল, সে হয়তো ভোট ধরলো না, ওই ফোন ধরলো না, ফোন ধরতে পারলো না, বলে না পাওয়া যায় না, এরকম 5টা চেক করে কিন্তু 1 মিনিটে তাকে ডিসকোয়ালিফাই করে দেবে। অর্থাৎ ওই যে মাফিয়াতন্ত্র সৃষ্টি করার কিন্তু একটা বড় ধরনের মেকানিজম সৃষ্টি হয়েছে এই 1% ভোটের বিধানে। তো সেই 1%
ভোটের বিধানটা কিন্তু সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার, যে মানুষের প্রতিনিধি নির্বাচন করার যে যে গণতান্ত্রিক যে যে দাবি এবং রাইট, সেইটা কিন্তু এখানে বরকলাপ হয়েছে। তো এই সঠিক নির্বাচনের যে দুইটি বাধা, এটা একটি বাধা এখন অতিক্রম হয়েছে, এই কেয়ারটেকার গভর্নমেন্ট আবার নতুন করে ফেরত আসা। আর একটা বাধা হলো এই 1%। এই 1% যার খুশি, মনে করেন দলে অনেক সময় হয় এখন প্রত্যেকটা সিটে আপনি দেখবেন যে 2 থেকে 4 জন অত্যন্ত যোগ্য প্রার্থী আছে, অনেক বড় দলে আছে, বিএনপি তো আছেই। তো এখানে কম্পিটিশনটা এমন হয় যে ইতিমধ্যে আপনার একটা সমালোচনা ছড়িয়ে পড়ছে যে হাওয়া ভবনের 70% এখানে প্রার্থী হয়েছে। সো এখন এইখানে দেখা যায় যে অনেক ডিজার্ভিং ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়েছে। এখন তারা আর জনগণের সামনে যেতে পারছে না। তাতে কি হলো যে সঠিক যে প্রতিনিধিত্ব, এই যে সঠিক প্রতিনিধিত্ব থেকে জনগণ যে ডিপ্রাইভ হলো। কারো যদি খুশি হয় সে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবে, এটা উন্মুক্ত থাকা উচিত। উন্মুক্ত এই কারণে থাকা উচিত যে জনগণের যাতে চয়েস থাকে যে আমি কাকে নির্বাচন করব। সেই জন্য কিন্তু আপনি দেখেন যে 91 সালে আওয়ামী লীগ ভেবেছিল ক্ষমতা এসে গেছে, তো সেই পরিস্থিতি জনগণ কাকে চুজ করছিল? বিএনপি ক্ষমতা আসছিল। আবার এই যে ইউনিভার্সিটি ইলেকশন গুলো হলো, মনে হলো যে হয়তো ছাত্রদল অনেক ভালো করবে, কিন্তু ভোট তো